কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার, শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত, ভিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসি। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। বললেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, এনসিপি নেতাদের মন্তব্য। রাজধানীতে মশাল মিছিল। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলো, ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে সব হল। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ঘোষণা দিয়েছে, অন্যায়ভাবে ভিসিকে পদত্যাগ করানো হলে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করবে। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ৩২ শিক্ষার্থীর শুরু করা আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কল্যাণ দপ্তরের বারান্দায় অনশনে থাকা 9 জন অসুস্থ হওয়ার পর এখন 24 জন কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার অনশন স্থলে এসে তাদের কথা শোনেন। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উনি আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করে গেছেন। যেহেতু অতীতে এরকম রেকর্ড আছে যে কোনো একজন উচ্চ পর্যায়ের মানুষ এসে আশ্বস্ত করার পর দাবি বাস্তবায়ন করা হয়নি, তো সেহেতু আমরা এখানে যত সময় পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা হবে তত সময় পর আমরা এখান থেকে উঠবো না। অন্যায়ের প্রতি যে আবেগের যে আগুন, ওই আগুনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের সাথে সবাই চাচ্ছে যে কুয়েটের এই ভিসি, দালাল ভিসির পদত্যাগ হোক। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাইতেছি, আশ্বস্ত হইতেছি, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ইউজিসির উচ্চ পদস্থ তদন্ত টিম দ্রুত সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ উদ্ঘাটন করে সুপারিশমালা দেবে, যার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি তার উপর আস্থা রেখে অনশন ভঙ্গ করানোর চেষ্টা করেন। এছাড়া ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন শিক্ষা উপদেষ্টা। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। কুয়েট সংকটের পেছনের কারণ খুঁজে বের করতে সব পক্ষের সাথে কথা বলছে তদন্ত কমিটি। শিক্ষক সমিতি ভিসির পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে, এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না। ওনারা ছাত্রদের পক্ষ শুনুক, ভিসির কাছ থেকেও শুনুক, শিক্ষকদের কাছ থেকে শুনুক। 3 পক্ষের বক্তব্য শুনে যদি মনে করে এখানে ভিসি দোষী, তাহলে ভিসিকে অপসারণ করে দেয়। আর যদি সে নির্দোষ হয় তাহলে অবশ্যই আমরা তার পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষার্থী ছাড়া হয় না, এবং আমরা যে শিক্ষক, শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক, যার ফলে শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে। সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি অভিভাবকদেরও। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।
বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে অনেকে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিপক্ষ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চান না তারা। ৩১ দফা বাস্তবায়নই হবে সকল অনাচারের প্রতিশোধ। রিপোর্ট করছেন ফরুক বাবু। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী রাষ্ট্রকাঠামো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। ঢাকা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রশিক্ষকরা ৩১ দফার সুফল নিয়ে উত্তর অঞ্চলের বিএনপি নেতাদের নানা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে এই ৩ জেলার নেতাদের প্রশ্নের ভার্চুয়ালি উত্তর দেন তিনি। সেখানে বিভিন্ন এলাকার সমস্যা, কৃষি, বেকার সমস্যা, কর্মসংস্থানের উন্নয়ন, নার্সিং প্রশিক্ষণের উদ্যোগ, কৃষিপণ্য সংরক্ষণ সহ নানা দিক উঠে আসে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের দলীয়করণের কারণে চাকরি বঞ্চিত ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, আরও অনেকে আছেন যাদের বেকার ভাতা দেওয়া হবে। সংসদের আসন বাড়ানোর ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ৩১ দফায় ৬ নম্বরে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে। নির্বাচিত হবার পরে উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন কম বেশি সেটি তখন ওখানে আলোচনা করে, সংসদে আলোচনা করেই মোটামুটি ভাবে ঠিক হবে যে কোন প্রক্রিয়ায় এই সংসদটি তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারেরও প্রতিবাদ করেন তিনি। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ তাদের ভাষায় নয়, দেয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে শুধু নেতা নয়, বিএনপির কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মিথ্যাচার, অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানোর নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দোসররা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনারও দাবি জানান মির্জা আব্বাস। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার, যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, যাব না, বিএনপি বসে দিচ্ছে এখানে।
এদিকে সংস্কারে কোনো কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তা কেন প্রকাশ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সমমনার দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। লিয়াজু কমিটির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে প্রথমে এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অংশ নেন। এনডিএমের পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ নেতৃত্ব দেন। এরপর গণফোরামের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। গণফোরামের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। নেতারা জানান প্রত্যেক দল মতামত দিয়েছে, সেগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানিয়েছেন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের নেতারা। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে দেশের মানুষ কোনো নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির। বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে মশাল মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা বলেন, বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা তা জাতির কাছে স্পষ্ট করতে হবে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন মহলে। কিন্তু গত ৮ মাসেও দলটির বিচার না করায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নির্বাচন দাবি করা দলগুলোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে জনতা আবারও রাজপথে নামবে। যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে। তারা এই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিন্দুমাত্র প্রশ্ন আসে না। ওই খুনি হাসিনার বিচার হতে হবে। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মশাল মিছিলের আয়োজন করে রমনা, পল্টন, মতিঝিল ও শাহবাগ জোন। মশাল মিছিলের আগে সমাবেশে বক্তব্যে এনসিপি কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য জুলাই গণহত্যাই যথেষ্ট। দলটি নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে যেন আচরণ, আমরা তাদের নিয়ে সন্দেহ পোষণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, শিক্ষা প্রশাসক হইতে চাইলে, আগামীর বাংলাদেশে সরকারে থাকতে চাইলে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তাদের চেয়ার টিকিয়ে রাখতে চাইলে তাদের একমাত্র বৈধতা মূল্যায়ন করতে হবে জুলাইয়ের রক্তকে, এবং সেখানে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে কোনো রকম পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি পল্টন হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। দোহায় আর্থনা সম্মেলনে এমন আশঙ্কার কথাও শুনিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত। বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির তৎপরতা, মিয়ানমারের রাখাইনে নাটকীয় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তাই স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে
যে বাংলাদেশের লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। সম্মেলনের বাইরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি। কাতার সশস্ত্র বাহিনীতে 725 জনকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির। স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এদিকে কাতার সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মে মাস নাগাদ প্রযুক্তিগত উৎক্ষেপণে সম্পূর্ণ প্রস্তুত তারা। এছাড়াও ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশ স্পেস এক্সের কার্যক্রম ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত বছরের 8 জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 5 আগস্টের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের 11 আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক, কিন্তু মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের 5 সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়ে 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করা হলে তা বেআইনি দাবি করে আপিল বিভাগে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আবেদনকারীরা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী রবিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এর মাধ্যমে আলোচিত এই ঘটনার বিচার শুরু হলো। আসামের আইনজীবী নিয়োগের ইচ্ছা পোষণ করাই বিজ্ঞ আদালত লিগ্যাল এইডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। এদিকে মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজিকে। এ সময় এ মামলার বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। এর আগে অভিযুক্ত হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সব আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক। বিজ্ঞ আদালত আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। গেল 6 মার্চ মাগুরা সদরের নিজ নন্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে আসিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ হৃদয় মিয়াজির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তার 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শুনানি করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। হৃদয় মিয়াজি এজাহারভুক্ত আসামি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব। এর আগে এই মামলায় 3 আসামি আল কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানিকে 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 9 এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়। অন্যদিকে পারভেজ হত্যা মামলার মাহফির হাসান নামে আরেক এজাহারভুক্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা। গ্যাস বিপণন কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য, ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। 3 মাস যাবৎ গ্যাস সংকট থাকায় চরম বিপাকে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। এমতো অবস্থায় বকেয়া বেতন আর চাকরি নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা। গ্যাস না থাকার কারণে আমরা বয়লার ঠিকমতো চালাতে পারছি না, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হওয়ার কারণে আমাদের ফ্যাক্টরিতে অনেক সমস্যা হচ্ছে। গ্যাস না থাকার জন্য সব মেশিন বন্ধ, আমাদের যে কাপড়গুলো সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো চলে না। এভাবে চলতে থাকলে আমাদের সামনে ঈদ আছে, ঈদের স্যালারি বোনাস এগুলো ঠিকমতো আমরা পাবো না। মিনিমাম 8 থেকে 7-8 পিএসআই লাগবে, কিন্তু এখন বর্তমানে আমাদের 1 পিএসআই, যেটা আমাদের ফ্যাক্টরি বন্ধ। প্রোডাকশনটা হবে, এটা হচ্ছে না। আর এটা না হওয়ার কারণে আমাদের মনে করেন যে এটা যদি একেবারেই বন্ধ থাকে তাহলে তো আমরা কাজই করতে পারবো না, মালিক আমাদেরকে চালাতেও পারবে না। বেতন না পেলে তো ফ্যামিলি চলবে না, সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। অতএব আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই প্রবলেমটা যেন সলভ হয়, এই বিষয়ে উনি যেন সুনজর দেয়। বিপণন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। আমি সরকারের কাছে এবং সচিব যিনি পেট্রো বাংলার দায়িত্বে আছেন এবং এমডি সাহেব এবং জ্বালানি উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট আছেন তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, এই শিল্পকে বাঁচাইতে হলে আপনাদের গ্যাসের সরবরাহ সঠিকভাবে আমাদের দিতে হবে। তাছাড়া আমরা বেতন বোনাস দিতে পারবো না, আনরেস্ট হবে, এই লাইবিলিটি কিন্তু আপনাদেরই নিতে হবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা। চন্দ্রাই এবং কালিয়াকৈর অঞ্চলে যেহেতু নেটওয়ার্কের শেষ প্রান্তে, এখানে গ্যাসের চাপ স্বল্পতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এই জন্যই বর্তমানে যেহেতু গ্যাসের ঘাটতি আছে, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সংকট দ্রুততার সহিত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থনীতির টালমাটাল সময়ে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা পোশাক কারখানা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শ্রমিকদের বকেয়া পরিশোধ না করায় কয়েকটি গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা আরও জানান, 6টি গার্মেন্টসের ব্যাপারে পাওনা পরিশোধ না করার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। বলেন, সরকার তাদেরকে কোনো সহায়তা করবে না। মালিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের সম্পদ কি আছে সেটি বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে। বলেন, ব্যাংকের তথ্য এবং ব্যবসায়ীদের তথ্য যাচাই করা হবে। অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শ্রম উপদেষ্টা বলেছেন, মালিকরা ব্যবসা করেন, বাড়ি করেন, গাড়ি করেন, কিন্তু বেতন দেন না। সরকার তাদের দায় নেবে না।
রাজুককে নতুন করে আর হাউজিং প্রকল্প হাতে নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর উন্নয়নের নামে নতুন করে কৃষি জমি ও বনায়ন ধ্বংস না করার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ঢাকার অবস্থা হয়েছে বরযাত্রার মতন, ছেলের পক্ষ যত লোক আসবে আসুক, কোনো নিষেধাজ্ঞা নেই, ওদের কিছু বলা যাবে না। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার এমন মন্তব্যেই বোঝা যায় রাজধানী ঢাকার বর্তমান চিত্র। এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা মহানগরীতে মোট জনসংখ্যা প্রায় 2,33,00,000, যা দেশের মোট জনসংখ্যার 12.8 প্রতিনিয়ত এই মেগাসিটিতে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে আবাসযোগ্য শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান নিচ্ছে জাদুর শহর ঢাকা। এমন বাস্তবতায় বাসযোগ্য ঢাকা গড়তে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আয়োজনে হয় সেমিনার, যেখানে টেকসই নগরী গড়তে রাজুক ডেভেলপার হবে নাকি কর্তৃপক্ষ, সেই প্রশ্নের উত্তর খোঁজেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। রাজুককে নতুন হাউজিং প্রকল্প হাতে না নিয়ে সুপারভিশনের পরামর্শ দেন উপদেষ্টা। রাজুক কি ডেভেলপার হবে নাকি রেগুলেটর হবে? রাজুককেও আর হাউজিং প্ল্যান করতে দেয়া যাবে না, আর জায়গা নাই, আর করেন না, ঢাকাকে আর বাড়িয়েন না, যেটুকুন আছে আপনি সাভার নিছেন, আপনি নারায়ণগঞ্জ নিছেন, সব আপনার আওতায়, কিন্তু আপনি তো আসলে কিছুই করতে পারেন না। তো একটা মেকানিজম আমরা এরকম করতে পারি কি না যে রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে, আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে। রাজধানীতে গণমানুষের চাপ কমাতে ঢাকার সাথে আশপাশের জেলাগুলোর সংযোগ স্বচ্ছ করা হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ঢাকা সারা দেশ থেকে সারা দেশকে অবহেলিত রেখে গড়ে তোলার কোনো ব্যাপার না। তিলোত্তমার ঢাকা আর বাকি সব কিছু সারা দেশ অন্ধকারে থাকবে তা তো হতে পারে না। আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেক্টিভিটিটা বাড়ায় দিতে, যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে, যেন ঢাকার মধ্যে এসে যার যে কাজ সেটা শেষ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারেন। এ সময় রাজুক চেয়ারম্যান জানান ঢাকা শহরের অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করে নিম্ন ও নিম্নবিত্তদের জন্য নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি কর আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বহুপাক্ষিক বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে। চীন বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে এর বিরুদ্ধে কাজ করে অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে চায়, যাতে অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়। চীনা দূতাবাসে চাইনিজ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। বাড়তি করারোপ করে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে অংশ নিতে চায়। একই সঙ্গে মংলা বন্দরের আধুনিকায়নের কাজ দ্রুত শেষ করতে চায় বলেও জানিয়েছেন তিনি। ঢাকায় চীনা বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আগামী মাসে দেশটির বাণিজ্য মন্ত্রী সহ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন বলেও জানিয়েছেন ইয়াও ওয়েন। তিনি জানান, চলতি বছর 5 শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা চীনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। চলতি বছর চীন 23টি দ্বিপক্ষীয় সেমিনার এবং 30টি বহুপক্ষীয় সেমিনারের আয়োজন করবে। সেমিনারগুলো তথ্য প্রযুক্তি, নব্যজ্বালানি, অর্থনীতি, যোগাযোগ, কৃষি, পর্যটন এবং সুশাসনের উপর জোর দেবে। 500-র অধিক বাংলাদেশি চীনের এসব ট্রেনিং কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও ভারতের মুসলমানদের অধিকার আদায়ে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বুধবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক। ভারতের সংসদে সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল এবং মুসলিম নিধন বন্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। খেলাফত মজলিসের আমির বলেন, ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না করা হলে উপমহাদেশব্যাপী বাংলাদেশি মুসলমানরা ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে। সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পায়তারা হচ্ছে। বিকালে ময়মনসিংহের ধোবাউড়া গামারিতলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এতে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের বিভাগের ডক্টর বুলবুল সিদ্দিক, সহকারী অধ্যাপক ইরশাদ জাকিয়া সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সাইমা আহমেদ সহ অন্যরা। ডিজিটাল প্ল্যাটফর্মের কারিগরি প্রশিক্ষণে ইউসেফ স্কিলস একাডেমির উদ্বোধন হয়েছে রাজধানীতে। এতে অনলাইন কারিগরি প্রশিক্ষণ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। গুলশানের একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাকত হোসেন। আর উপস্থিত ছিলেন ইউসেফ বোর্ড অব গভর্নর্স এর ভাইস চেয়ারপারসন উজুমা চৌধুরী, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমা কবিরুল ইসলাম সহ অন্যরা। যুক্তরাজ্য ভিত্তিক দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের যুক্তরাজ্যের বাণিজ্য দূত বাংলাদেশে সফর করেছে। ঢাকা সদর দপ্তরে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশ বাণিজ্য দূত ও ব্রিটিশ হাউস অব লর্ডস এর সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে স্বাগত জানান ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা। উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুর্দানা কবির, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শামিমা আক্তার, লিগাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এস.এম. রাশিদুল কাইয়ুম। উচ্চ পর্যায়ের এই সফর ইউনিলিভারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সফরে ব্রিটিশ ঐতিহ্য থেকে বেড়ে ওঠা প্রতিষ্ঠানটি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে অপরিহার্য অংশ তুলে ধরা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 14তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ 26টি ডিসিপ্লিনে অংশ নেবে। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 2026 সালের জানুয়ারির 23 থেকে 31 তারিখে পাকিস্তানে হবে 14তম সাউথ এশিয়ান গেমস। গেমস উপলক্ষে বুধবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের কনফারেন্স রুমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসএস গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন মনোনীত হয়েছেন বিওর সদস্য ডক্টর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সভায় তৃতীয় ইউথ গেমস এবং ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 22 থেকে 31 অক্টোবর বাহরাইনে তৃতীয় ইউথ গেমসে 13টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া 7 থেকে 21 নভেম্বর সৌদি আরবের রিয়াদে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে 11টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। 10ম বাংলাদেশ গেমস আগামী বছর মার্চ মাসে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এই সভায়। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত, ভিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসি। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের, বললেন আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, মন্তব্য এনসিপি নেতাদের, রাজধানীতে মশাল মিছিল। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানাগুলো ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।